আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হইতো না। এর আগের বার ইয়ে দিছে না হেলিকপ্টারে পানি। হাসিনা থাকলে আমাকে একটা হেলিকপ্টার দিয়ে এলো আমাদের রুমগুলো বাঁচাতে, তাই না? বাঁচাতে না? এতগুলো রুম করতো, এটা 2000 রুম করছে। 50টা রুম করার সাথে সাথে কি আমাদের এগুলো ব্যবস্থা। শেখ হাসিনার যে সোনা পাওয়া গেছে সেখানেও একটি পশুর চেহারা দেখা গেছে। কি হলো, সরকার কি বলছে, দুদক কি বলছে, এবং সেখানে মানে আরও একটা আশ্চর্যজনক কথা বলছে দুদক। সে পাকিস্তান আমল থেকে গণনাগাটি লকারই আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। কত শত কোটি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। শেখ পরিবারের সবাইকে এই 60 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না, শেখ পরিবারের অসুবিধা হচ্ছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনার সোনার কাণ্ড নিয়ে মহা কেলেঙ্কারি গতকালকে থেকেই আমরা দেখছি। ব্যাংকে শেখ হাসিনার সোনা পাওয়া গেছে 10 কেজি। ব্যাপারটাকে যদি একটু খোলাসা করে বলি যে স্বর্ণ এখন উচ্চ দামে যে স্বর্ণের, সেই স্বর্ণ সরকারের ভাষ্যমতে একটি ব্যাংকের দুইটা যে তার রক্ষণাবেক্ষণের জায়গা, অর্থাৎ গচ্ছিত রাখার যে জায়গা, সেই জায়গাতে প্রায় 10 কেজি সোনা পাওয়া গেছে। ব্যাপারটা একদিক থেকে যেমন চাঞ্চল্যকর, আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে হাস্যকর করারও চেষ্টা করছেন। কে কেমন কথা বলছেন, দুদক কি বলছে, সরকার কি বলছে, এবং আওয়ামী সমর্থকরা কি বলছেন, শেখ হাসিনা নিজেই বা কি বললেন এই সোনা নিয়ে। যখন সোনা নিয়ে কেলেঙ্কারির কথা হচ্ছে তখন আওয়ামী লীগের ভাষ্য কি, শেখ হাসিনার ভাষ্য কি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। এবং এই সোনা পাওয়ার ভেতরের রহস্য, কতটুকু কি পাওয়া গেল, কিভাবে পাওয়া গেল, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। সাথে অবশ্যই এটাও বুঝে ওঠার চেষ্টা করব যে এটা আওয়ামী লীগের যে অভিযোগ, সেই অভিযোগটা সত্য নাকি সরকারের বর্ণনা সত্য। দামি ধাতব পদার্থ, এই মুহূর্তে শুধু না, আজীবনই পৃথিবীর সব থেকে দামি ধাতব পদার্থের নামই বোধহয় স্বর্ণ, সোনা, যেটা খনি থেকে পাওয়া যায়, তারপরে আমাদের হাতে এসে বিভিন্ন রূপ লাভ করে, গহনা কিংবা বিভিন্ন কিছুর বানানোর ব্যাপার স্যাপার দেখেছি। শেখ হাসিনার যে সোনা পাওয়া গেছে সেখানেও একটি পশুর চেহারা দেখা গেছে। কি হলো, সরকার কি বলছে, দুদক কি বলছে, এবং সেখানে মানে আরও একটা আশ্চর্যজনক কথা বলছে দুদক, যে সেই স্বর্ণ ভাণ্ডারে নাকি একটা চিরকুটও পাওয়া গেছে। কি লেখা ছিল সেই চিরকুটটা? সেই চিরকুটটা কি শেখ হাসিনার হাতের লেখা, কিংবা শেখ হাসিনা পরিবারের কারো হাতের লেখা, নাকি ব্যাংক কর্তৃপক্ষের কারো হাতের লেখা, সেগুলো বোঝার চেষ্টা করবো। তার আগে শিরোনামটা দেখে নিন। সেখানে দুদক ঘোষিত যে ছবি, দুদকের সাপ্লাই দেওয়ার যে ছবি, সেই ছবি সহ নিউজ 24 বলছে, হাসিনার স্বর্ণালঙ্কারের লকারে থাকা চিরকুটে মিলল যে তথ্য। অর্থাৎ সেই লকারে সোনার সাথে চিরকুটও পাওয়া গেছে। এই ছবিতেই দেখা যাচ্ছে যে সোনার নৌকা যেমন ছিল তেমনি সোনার হরিণও ছিল। সোনার হরিণ ব্যাপারটা এখানে বাস্তবতায় রূপ লাভ করেছে, কিন্তু হরিণের যে চেহারা, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে এটার বিরুদ্ধে। হরিণের আমরা যদি বলি যে মাথা, পা বিভিন্ন জায়গায় জোড়া লাগানো, এবং সেই জোড়াটা অন্য ধাতু দিয়ে লাগানো, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কেউ আবার এমন পোস্টও করছেন যে এই ছবি, এই হরিণের এই ছবি চ্যাট জিপিটিকে প্রশ্ন করা হয়েছে যে এটা কি আসল সোনা? চ্যাট জিপিটি বলছে না, আসল সোনা না। আসল সোনা কিংবা আসল সোনায় তৈরি করা কোনো কিছুতে এইরকম আলাদা কোনো ধাতব পদার্থ দিয়ে জোড়া লাগানোর ঘটনা থাকে না। এগুলো সবই আওয়ামী লীগের ভাষ্য। কিন্তু সরকার কি বলছে, দুদক কি বলছে? দুদক যেটা বলছে যে দাখিলকৃত সম্পদ বিবরণী পুনর্যাচাইয়ের অংশ হিসেবে শেখ হাসিনা ওয়াজেদের নামে থাকা দুটি ব্যাংকের 3টি লকার খুলে 9 কেজি 707 গ্রাম, যা 832 ভরি বলা হয়, স্বর্ণ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। সেগুলো আমরা জানি, কিন্তু একেবারে স্পেসিফিক সংখ্যা যেটা, সেটা হচ্ছে যে 9 কেজি 707 গ্রাম, অর্থাৎ প্রায় 10 কেজি, 10 কেজি। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের সমূহের লকারে সংরক্ষিত বর্ণনা ও লিখিত চিরকুট অনুযায়ী এগুলো শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের, শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখানে ধারণা করছে দুদক যে তাদের হতে পারে।
প্রাথমিক ইনভেন্টরি তালিকা প্রস্তুতির পর সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের জিম্মায় মালামাল হস্তান্তর করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছেন মহাপরিচালক আক্তার হোসেন। দুদক জানায়, দুদকের উপপরিচালক বিশেষ অনুসন্ধান ও তদন্ত 1 মাসুদুর রহমানের নেতৃত্বে গঠিত অনুসন্ধান দল 2025 সালের 14 সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে লকার খোলার অনুমতির আবেদন করে। এরপরে বিভিন্ন সংস্থার বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের কর্তৃপক্ষ, স্বর্ণ বিশেষজ্ঞ তাদের নিয়ে একটা টিম করে এই লকার খোলা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী পূবালী ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখা ও অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল শাখায় থাকা মোট 3টি লকার খোলা হয়। পূবালী ব্যাংকের লকারে কোনো কিছু পাওয়া যায়নি। মতিঝিল ব্যাংকের লকারে এই 9 কেজি 707 গ্রাম সোনা পাওয়া গেছে, এরকমটা দুদক দাবি করছে। অপরদিকে শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা যেটা বলা হচ্ছে এই লকারে, অগ্রণী ব্যাংকের যে লকার 751 এবং 753 নাম্বার লকার, সেই লকারে ভেঙে 751 নম্বর লকারে 4923.6 গ্রাম উদ্ধার করা হয়েছে। আর অন্যটা 753 লকারে পাওয়া গেছে 4783.56 গ্রাম স্বর্ণালঙ্কার। দুদক বলছে, ইনভেন্টরি তালিকা পর্যালোচনা, মালিকানা সুনির্দিষ্টকরণ ও স্বর্ণকারের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় দায়িত্ব নিরূপণ করা হবে। এখানে যে ছবিগুলো দুদক দিয়েছে সেখানে আমরা দেখছি যে চুড়ি রয়েছে কানের ঝুমকা রয়েছে, মালা, গলার মালা, অনেক কিছু এখানে রয়েছে এবং সোনার হরিণ রয়েছে, সোনার নৌকা রয়েছে। এই দুইটা সব থেকে বেশি ওজনের। এই সোনার হরিণে যে জোড়া লাগানোর ব্যাপার, পা এবং মাথা জোড়া লাগানোর যে ব্যাপার, আলাদা কালারে আলাদা ধাতু দিয়ে জোড়া লাগানোর যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটাকে নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন। এখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সরকারের সাজানো নাটক। শেখ হাসিনার বক্তব্য দিয়ে ফটোকার্ড দিচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা। তারা দাবি করছেন, শেখ হাসিনা দাবি করেছেন যে কোনো ব্যাংকের কোনো লকারেই আমার কোনো স্বর্ণালঙ্কার নেই। তারা যেহেতু বলছে যে এগুলো আমার, সো এগুলো এক কাজ করা হোক, এগুলো বিক্রি করে ওই কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করে দেওয়া হোক, তাদের মতো করে তারা বলছে। মজার ব্যাপার হচ্ছে, অনেকে আবার এই সমালোচনাও করতেন যে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে একাধিকবার বলেছেন যে তার দিনের কাজ শেষ হয়, অর্থাৎ তিনি ঘুমোতে যান তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ শেষে তিনি যেমন ঘুমোতে যান, তেমনি ঘুম থেকে উঠে প্রথম তিনি জায়নামাজ খোঁজেন ফজরের নামাজ পড়ার জন্য। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে শুতে যান, সকালবেলায় জায়নামাজ খোঁজেন ফজরের নামাজ আদায় করার জন্য, এবং যে ব্যক্তির দিন শুরু হয় কোরআন পাঠের মধ্য দিয়ে, সেরকম একজন ব্যক্তি এভাবে এত প্রায় 10 কেজি সোনা কিভাবে লকারে রাখতে পারে? এটাও কি বিশ্বাসযোগ্য? অনেকে এভাবে ব্যাপারটা, এই অবজারভেশনটা কিন্তু আবার শেখ হাসিনার পক্ষে যাচ্ছে না। এই অবজারভেশনটা শেখ হাসিনার বরং বিরুদ্ধেই যাচ্ছে। যে লোক, যে ব্যক্তি সংসদে দাঁড়িয়ে বলতে পারেন যে আমার জীবন চলে আল্লাহ রসুলের নাম দিয়ে, আমি ঘুমোতে যাই তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি দিন শুরু করি কোরআন পড়ার মাধ্যমে, সেই ব্যক্তি এই কাজ করে কিভাবে? তার মানে কি শস্যের মধ্যেই ভূত লুকিয়েছিল? এরকম অনেকে অভিযোগ করছেন। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই যে প্রায় 10 কেজি মতো সোনা, এই সোনার দামই বা কত হবে? শেখ হাসিনা এত কম পরিমাণ সোনা রক্ষণাবেক্ষণ করবেন কিংবা গচ্ছিত রাখবেন, এটা খুব একটা বিশ্বাসযোগ্য চিত্রনাট্য নয়। নাটকের চিত্রনাট্যটা সাজাতে 16 মাস টাইম লেগেছে, যেহেতু আরও একটু সময় লাগিয়ে খুব ভালোভাবে একটা অসাধারণ সিনেমার চিত্রনাট্য বানাতে পারতেন। সেই ক্ষেত্রে আবার যারা ট্রল করছেন, তারা আবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের দিকে আঙুল তুলছেন যে ফারুকের স্ক্রিপ্টটা খুব দুর্বল স্ক্রিপ্ট হয়েছে, এই স্ক্রিপ্ট মানুষ বুঝে গেছে যে এই সিনেমা আসলে খাবার উপযোগী নয়। এভাবেও আওয়ামী লীগের লোকজন বলছে। কিন্তু সত্য কোনটা? আমরা কোনটাকে সত্য হিসেবে ধরব? আমরা কি সরকারের ভাষ্য এবং দুদকের ভাষ্যটাকেই সত্য হিসেবে ধরব, নাকি আওয়ামী লীগের যে ভাষ্য এবং শেখ হাসিনার যে ভাষ্য সেটাকেই সত্য হিসেবে ধরব? আমরা সাধারণ জনগণ মাঝখানে বসে সত্য এবং মিথ্যা নিরূপণ করতে রাজনীতিবিদদের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের বিভিন্ন সরকারের কর্মকাণ্ডের ক্ষেত্রে আস্থা আনতে একটু হোঁচট খাই, একটু ভয় পাই। কারণ বাংলাদেশের ইতিহাসে সরকার হিসেবে যারা দায়িত্ব পালন করেন, তারা অতীতে বিভিন্নভাবে বিভিন্ন জনকে শায়েস্তা করার জন্য নানা রকমের নাটক সাজানোর ব্যবস্থা করেছিলেন। অনেকেই নাটকের বড় বড় চরিত্র হয়েছিলেন। যেমন 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে জজমিয়া নাটক আমরা দেখেছিলাম। অনেকে বলছেন যে এরকম একটা নাটক, কিন্তু নাটক যদি হয় তাহলে এই নাটকটা করতে 16 মাস সময় নেওয়া হলো কেন? এই নাটকটা অনেক আগেই তো করা যেত। এখন এই নাটকটা কেন? এখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পরে এসে এই নাটক কেন? এই প্রসঙ্গটা আসতে পারে। সুতরাং যদি সরকার নাটকই করতে চাইতো, তাহলে সরকার আরও আগে নাটক করতে পারত। এই যুক্তিও অনেকে দিচ্ছেন যে এটা নাটক নয়। আবার কেউ কেউ এই যুক্তি দিচ্ছেন যে এক মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আলোচনাটা যেন থেমে না যায়, আলোচনাটা যেন চালাতে পারে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে আলোচনা চলাটাই বর্তমান সরকার এবং সরকার পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের রাজনৈতিক একমাত্র এজেন্ডা হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে ঘায়েল করা যায়। সেই এজেন্ডারই একটা নতুন ফর্ম হচ্ছে এই স্বর্ণ পাওয়া লকারে। এটাও আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছেন। কিন্তু আসলেই আমরা কনফিউজ যে সত্য কোনটা। দুদকের এই ঘটনাটাকে কি আমরা অতি সহজেই সাজানো নাটক বলতে পারি? এই প্রশ্ন যেমন আসে, তেমনি একজন 15 বছর 15.5 বছর একটানা থাকা প্রধানমন্ত্রীর 10 কেজি সোনা থাকা, এটা কি খুব বেশি টাকার মালিকানা
পাওয়া, কিংবা এর আগেও আমরা যেমন দেখলাম যে আগামী 1 তারিখে যে মামলা রায় হবে, দুদকের মামলা, আরেকটা মামলা রাজুকের প্লট, 10 কাঠার প্লট নিজের নামে নেয়া, সেই ব্যাপারটা নিয়েও আলোচনা আসতে পারে যে শেখ হাসিনার কিংবা তার পরিবারের লোকজনের এতই অভাব পড়ে গিয়েছিল যে সরকারের 10 কাঠার একটা প্লট তাদেরকে নিতে হয়েছে। ব্যাপারটা আবার ওই রকম হয়ে যাচ্ছে কিনা এই প্রশ্নও নিরপেক্ষ অবস্থানে থাকা অনেকে করার চেষ্টা করছেন। সেটা হচ্ছে যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে 2 কোটি টাকা জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে মেরে দেওয়ার মামলা হয়েছিল, আওয়ামী লীগ সেই মামলাতে খালেদা জিয়াকে জেলে রেখেছিল, সেরকম কোনো হাস্যকর পরিবেশ আবারও শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কিনা। দর্শক, আপনি আপনার মতামতটা দিতে পারেন যে কোনটা সত্য। সরকার এটা নাটক করছে, সাজানো নাটক। এর আগে যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2 কোটি টাকা এতিমের হক মেরে দিয়েছেন, এরকম একটা ব্যাপার আওয়ামী লীগ সরকার ঘটিয়ে খালেদা জিয়াকে জেলে রেখেছিলেন। তখন না, পরবর্তী সময়ে এটা নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে যে খালেদা জিয়ার টাকার এত অভাব হয়েছে যে এতিমের মাত্র 2 কোটি টাকা মেরে দিয়ে তিনি বড়লোক হতে চেয়েছেন। তার কি এত অভাব পড়েছিল তিনি যখন ক্ষমতায় ছিলেন যে এতিমের 2 কোটি টাকা মেরে দেবেন? তিনি মারলে তো 2000 কোটি টাকা মারবেন, 10,000 কোটি টাকা মারবেন, 2 কোটি টাকা কেন? সেই ব্যাপারটা নিয়ে যেমন সমালোচনা হয়েছে, আবার এখন ঠিক ওই রকম খালেদা জিয়ার ব্যাপারে যে ঘটনাটা আওয়ামী লীগ ঘটিয়েছিল, ঠিক এখন এসে শেখ হাসিনার ব্যাপারে আবার ওই রকম কোনো ঘটনা ঘটানো হচ্ছে কিনা সেই প্রশ্নটাও আসবে। আবার যে কথাটা একেবারে শেষে বলতে চাই সেটা হচ্ছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে যেমন বিতর্ক হয়েছে, তেমনি এই যে স্বর্ণ পাওয়া, এই স্বর্ণ পাওয়ার ভেতরে আবার একটা চিরকুটও পাওয়া গেছে। চিরকুট শেখ হাসিনা একটা লিখে রেখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে হস্তশিল্প মানে হাতের লেখা যারা করতে পারেন, যারা যাচাই বাছাই করতে পারেন, সেই সব বিশেষজ্ঞদের কাছে দেখিয়ে আমার মনে হয় যে এই তথ্যটাও বাইরে দিয়ে দেওয়া উচিত যে সেই চিরকুটটা কার লেখা, শেখ হাসিনার নিজের হাতের লেখা, নাকি জয়ের হাতের লেখা, নাকি পুতুলের হাতের লেখা, নাকি শেখ রেহানার হাতের লেখা, নাকি তৃতীয় কোনো পক্ষ ব্যাংকের কোনো কর্মকর্তার হাতের লেখা। ওই চিরকুটের হাতের লেখার ব্যাপারটা যদি বের করা যায়, যেখানে লেখা ছিল এরকম যে গণমাধ্যম এবং দুদক বলছে চিরকুট যেটা পাওয়া গেছে সেই চিরকুটেই লেখা আছে যে এই স্বর্ণালঙ্কার এগুলো শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল তাদের, এরকমটা চিরকুটে নাকি লেখা আছে, যদিও চিরকুটের ছবিটা গণমাধ্যমে দেওয়া হয়নি। এখন একটাই উপায় হতে পারে চিরকুটের লেখাটা কার হাতের সেটা যাচাই বাছাই করে প্রমাণ করা যে এই 10 কেজি সোনাটা শেখ হাসিনার নাকি অন্য কারো। এই দাবিও কিংবা এই প্রসঙ্গও অনেকে কথা বলছেন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কোনটাকে আমরা সত্য ধরবো? এর আগেও যেমন এই বিতর্কিত বহু কাজ হয়েছে, এখনও কি সেরকমভাবেই সরকার এটাকে একটা নাটক সাজিয়ে উপস্থাপন করছে, নাকি আমরা অনেকেই আসলে সত্যটা উপলব্ধি করতে চাইছি না? শেখ পরিবারের সবাইকে এই 60 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না, শেখ পরিবারের অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনা স্পষ্টতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক অ্যাসাসিনেশন, রাজনৈতিক হত্যাকাণ্ডের কেন্দ্রে যে পরিবার, সেই পরিবারের সদস্য তিনি এটা দেখে এসেছেন। আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেবার পর এখন তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোর রায় ঘোষণা শুরু হয়েছে। আজকে 3টা মামলার রায় ঘোষিত হয়েছে এবং সেই 3টি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতির মামলা, 6টি দুর্নীতির মামলার মূল অভিযোগ আসলে 60 কাঠা জমি রাজুকের পূর্বাচলে বরাদ্দকৃত 10 কাঠার 6টি প্লট এই দুর্নীতির মামলাগুলোর মূল কেন্দ্রে রয়েছে। একটি প্লট শেখ হাসিনার নামে শেখ হাসিনার আমলে বরাদ্দ হয়েছে। এছাড়া শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 সন্তান, ছোট কন্যা আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক, এই 6 জনের নামে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ হয়েছে। এই বিষয়গুলো নিয়ে 6টি মামলা হয়েছে এবং এই 6টি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। আজকে যে 3টি মামলার রায় ঘোষিত হয়েছে সে 3টি মামলায় 3টিতেই শেখ হাসিনা আসামি। এছাড়া সজীব ওয়াজেদ জয় 10 কাঠার প্লট নিয়েছেন পূর্বাচল থেকে, সেই মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আর সাইমা ওয়াজেদ পুতুল পূর্বাচলে 10 কাঠার প্লট পেয়েছেন, তার নামে প্লট বরাদ্দ হয়েছে, সেই নিয়ে আরেকটা মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই যে প্লট বরাদ্দের মামলা হলো শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের বিরুদ্ধে, এছাড়া আরো 3টা মামলা আছে। শেখ রেহানার বিরুদ্ধে হয়েছে যে মামলা, তার রায় আসছে। শেখ রেহানার পুত্রের জন্য বরাদ্দ হয়েছে যে প্লট, তা নিয়ে আলাদা মামলা আছে, তাতে শেখ রেহানার পুত্র শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। শেখ রেহানার আরেক কন্যার প্লট পাওয়ার বিষয়ে সেখানেও শেখ হাসিনা, শেখ রেহানা এবং ওই কন্যাকে মামলা করা হয়েছে। মানে জমি পাওয়া গেছে 60 কাঠা, 10 কাঠা করে এক একজন। টিউলিপ সিদ্দিক কোনো জমি এখানে পান নাই, ব্রিটিশ এমপি, এবং কিন্তু তাকেও তার মা, বোন এবং ভাই
দলের যে 3টা মামলা, সেই 3টা মামলায় আসামি করা হয়েছে যে তিনি নাকি তার খালার ওপর প্রভাব বিস্তার করে তার মা ভাই বোনকে সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তার মানে 60 কাঠা মাত্র জমি পাওয়া গেছে, এক একজনের জন্য 10 কাঠা করে বরাদ্দ। এমন নয় যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবে রাজুকের বরাদ্দকৃত প্লটের যে মাপ তার বাইরে গিয়ে একটা বিশাল মাপের কোনো প্লট তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু ওই 60 কাঠা প্লট নিয়েই 6টি মামলা দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবং এই মামলাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য যে এই মামলাগুলোর মাধ্যমে আসলে শেখ পরিবারের, আপনাদের মনে থাকবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খুব স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশ জুড়ে অনেকে নিজেদেরকে শেখ পরিবার হিসেবে জাহির করে নানা রকম প্রভাব বিস্তার করতে চাইবে, ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, কিন্তু বাংলাদেশের তার দলের বাইরে সকলে যাতে মনে রাখে যে শেখ পরিবার বলতে বা প্রধানমন্ত্রীর পরিবার বলতে তিনি এই 7 জনকে বোঝেন, মানে টিউলিপ সিদ্দিকী সহ তার বোনের 3 পুত্রকন্যা, তার বোন এবং তার নিজের 2 পুত্রকন্যা, এদেরকেই তিনি শেখ পরিবার হিসেবে বোঝেন এবং সারা দেশবাসী যেন সেটা মনে রাখেন। তার মানে এই মামলাটির মাধ্যমে 6টি মামলা করে 60 কাঠা জমি পেয়ে মোটামুটি ভাবে দুর্নীতি দমন কমিশন পুরো শেখ পরিবারকে জালের মধ্যে নিয়ে এসেছে এবং সেই জালে শেখ পরিবারকে আটকে ফেলে এখন যখন দণ্ড দেওয়া হচ্ছে, বোঝাই যাচ্ছে যে যেহেতু সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুলেরও 5 বছর করে কারাদণ্ড হয়েছে এসব প্লট নেওয়ার জন্য, কাজেই এই মামলাগুলোতে আগামীতে যে মামলাগুলোর বিচার আসছে সেই মামলাগুলোতেও শেখ রেহানার পুত্রকন্যাদেরও দণ্ডাদেশ হয়ে যাবে। তার মানে এবং টিউলিপ সিদ্দিকী এমনকি ব্রিটিশ এমপি তা থেকে রক্ষা পাবেন না, যদিও ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং সাবেক মন্ত্রী, বিচারমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল সহ ব্যক্তিবর্গ এরই মধ্যে বাংলাদেশের দূতাবাসের মধ্যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এমন একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে শেখ পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হবে। আমার কাছে মনে হয় যে এই মামলাগুলোর সবচেয়ে বড় তাৎপর্য এখানেই, এবং এই তাৎপর্যটুকু অর্জনের জন্যই রাজুক বরাদ্দকৃত প্লটে 60 কাঠা জমি পেয়ে এতগুলো মামলা করবার এক রকমের উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। কারণ এই মামলাগুলোর মাধ্যমে এটা নিশ্চিত করা গেল যে শেখ পরিবারের কোনো সদস্য এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ আবারও একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে, রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসতে না পারে। দেখেন 2024 আগস্টের পর শেখ হাসিনা সহ শেখ পরিবারের গভীর দুর্নীতি অনুসন্ধান এবং নানা রকম গল্প ছড়ানো হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিনা এই 60 কাঠা জমি সরকারি বরাদ্দের প্লটে এসে 6টি মামলা করতে হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশনের এক্ষেত্রে মূল অভিযোগ যে তারা হলফনামায় মিথ্যা কথা বলেছেন, তাদের ঢাকায় আরো ফ্ল্যাট প্লট আছে, কিন্তু এর পরেও তারা এই রাজুকের প্লট নিয়েছেন, যেই রাজুকের প্লটে তারা বলেছেন যে তাদের আর কোনো ফ্ল্যাট প্লট নাই। সজীব ওয়াজেদ জয় এই মামলার রায়ের আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে তিনি সরাসরি বলেছেন যে এই রায়গুলো ঘোষিতই হয়েছে যাতে তারা কেউ আর নির্বাচনে অংশ নিতে না পারেন। কারণ ওই যে কারাদণ্ড দেওয়া মানে শুধু যে দেশে ফেরার পথটা এখনকার মতো অবরুদ্ধ হয়ে গেল রাজনৈতিকভাবে এমন একটা বৈরী পরিবেশে, যেখানে এসে আদালতে আসলে তারা কারারুদ্ধ না হয়ে আইনি লড়াই চালাতে পারবেন না, সেরকম একটা পরিস্থিতি যে শুধু করা হলো তাই নয়, নির্বাচনে বা কোনো রকম রাজনৈতিক প্রক্রিয়ায় শেখ পরিবারের আর কেউ এখন অংশ নিতে পারবেন এই দণ্ডাদেশ উঠে না গেলে বা আদালতেও একটা পট পরিবর্তন না ঘটলে, সেটা যখন অসম্ভব তখন সজীব ওয়াজেদ জয় পরিষ্কারভাবে বলেছেন বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে যে এই রায়গুলো দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে মিথ্যা মামলা এবং রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেওয়া হয়েছে যাতে তারা নির্বাচন না করতে পারেন। এবং অনিয়ম করে যে রাজুকের প্লটগুলো বরাদ্দ নেওয়া হয়েছে এই অভিযোগের জবাবে তিনি দাবি করেছেন যে তিনি আইন অমান্য করেননি বা তার কোনো ভাই বোন, তিনি 5 ভাই বোনের কথাই বলেছেন, যদিও এক বোন টিউলিপ সিদ্দিক তিনি কোনো জমি পান নাই, কিন্তু বাকি যে তারা 4 ভাই বোন, তার খালাতো ভাই বোন সহ তারা, তিনি সবার কথা উল্লেখ করে বলেছেন যে তাদের কারো কোনো নিজের কেনা প্লট বা ফ্ল্যাট, কোনো জমি নিজের কেনা নাই এই বাংলাদেশে। কাজে নিজের কেনা কোনো জমি যদি না থাকে, যা তারা পেয়েছেন তারা পৈতৃক ভাবে পেয়েছেন, এবং সেই অবস্থায় তারা নিশ্চিতভাবে রাজুকের প্লট কিনতে পারেন। এবং সজীব ওয়াজেদ জয় দাবি করছেন যে তারা তো রাজুকের সব নিয়ম মেনে, কারণ রাজুকের প্লটগুলো কিন্তু বিনামূল্যে দিয়ে দেওয়া হয় না, মানে নানাভাবে এমন ভাবে এটা নিয়ে আলাপ হয় যে মনে হয় যে রাজুকের প্লটগুলো সম্ভবত কেউ কাউকে বিনামূল্যে দিয়ে দিচ্ছে, মানে এই বিষয়টা অনেকটা এরকম নয়। ওই যে তারেক রহমান এসে যেই গুলশানের অ্যাভিনিউ এর ওপর 1.5 বিঘার ওপর নির্মিত যে ডুপ্লেক্স বাড়িটিতে এসে উঠবেন বলে বলা হচ্ছে 196 নম্বর বাড়ি, সেই বাড়িটির মতো কিন্তু রাজুকের প্লট নয়। সেটি 1981 সালে খালেদা জিয়ার নামে সরকার দান করে দিয়েছিল, মানে সরকার বরাদ্দ দিয়ে দিয়েছিল। কাজে সেক্ষেত্রে কোনো
মূল্য পরিশোধ করতে হয় নাই, এবং এখন যে তারেক জিয়ার নামে নামজারি করে দিয়েছে সরকার, সেজন্য তারেক জিয়াকেও কোনো মূল্য পরিশোধ করতে হয় নাই। কিন্তু রাজুকের প্লটের ক্ষেত্রে কিন্তু যার নামে প্লট বরাদ্দ হয় তাকে সরকার নির্ধারিত মূল্যটা পরিশোধ করতে হয়। কাজেই সজীব ওয়াজেদ জয় বলছেন যে আমরা তো নিজস্ব অর্থায়নে সেই মূল্য পরিশোধ করেই জমি কিনেছি। তবে যাই হোক, মানে একজন আরেকজন সম্পর্কে কি বলছেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে শেখ পরিবারের সবাইকে এই 7 কাঠা জমির জালে আটকে ফেলা গেছে, এবং শেষ পর্যন্ত শেখ পরিবারকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত রাখা, বাংলাদেশে ফেরা থেকে বিরত রাখতে এই মামলাগুলো, সেটা বুঝতে আসলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অসুবিধা হয় না, শেখ পরিবারেরও অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনা স্পষ্টতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি রাজনৈতিক অ্যাসাসিনেশন, রাজনৈতিক হত্যাকাণ্ডের কেন্দ্রে যে পরিবার, সেই পরিবারের সদস্য, তিনি এটা দেখে এসেছেন। 75-এ যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে তারই ধারাবাহিকতায় এখন তাকে তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা সহ বিভিন্ন আদালতে বিভিন্ন মামলা চলছে, এবং সেই হত্যার যে কেন্দ্রে শেখ পরিবার, রাজনৈতিক হত্যার অ্যাসাসিনেশনের কেন্দ্রে যে শেখ পরিবার, তার কারণই ছিল যে শেখ পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলা। কাজেই ইউনূস সরকারের আমলে এই মামলাগুলোর মাধ্যমে আসলে সেই কাজটি সমাধা হয়েছে বলে এক রকমের তৃপ্তি বা উৎসাহিত বোধ করতেই পারে ইউনূস সরকার, যে এর মাধ্যমে শেখ রেহানার, এমনকি ব্রিটিশ এমপি যে কন্যা, তার পক্ষেও আর বাংলাদেশে আসা সম্ভব হবে না যদি না তারা রাজনৈতিক বিজয় অর্জন করে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে আসার ব্যবস্থা করেন। কিন্তু এর তাৎপর্য অন্য দিক থেকেও আছে। দেখেন, শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞেস করা হতো, এবং আওয়ামী লীগের ভেতরে এবং আওয়ামী লীগের রাজনীতির নেতা কর্মী সমর্থকদের মধ্যে এই প্রশ্ন ছিল যে শেখ হাসিনার উত্তরাধিকারকে। শেখ হাসিনার পরিবারে তার বোন, তার পুত্র, কন্যা কিংবা তার বোনের পুত্র, কন্যারা প্রায় মানে বাংলাদেশে নিয়মিত আসতেনই না, কন্যারা একেবারেই বাংলাদেশের সঙ্গে তেমন ভাবে মানে খুবই পারিবারিক সময় কাটাতেন, যে তারা কেউ রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। এবং বরাবর শেখ রেহানা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয়, পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, এরা প্রত্যেকেই বলে এসেছেন যে তারা আসলে মানে সেভাবে রাজনীতিতে আসতে এখনই প্রস্তুত নন। সজীব ওয়াজেদ জয় তার মার সঙ্গে একেবারে 2008-এর দিন বদলের সনদ ঘোষণা করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যখন শেখ হাসিনা এলেন, তখন থেকেই তার মায়ের ডিজিটাল বাংলাদেশের উপদেষ্টা হিসেবে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তার রংপুরে আওয়ামী লীগের সদস্য পদও আছে, কিন্তু বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি ছিল যে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও কেন সদস্য পদ নিচ্ছেন না, কেন রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার ছেলে, তিনি সদস্য পদ নেন না। কিন্তু তারা প্রত্যেকে তাদের পেশাগত জীবন নিয়ে ব্যস্ত থাকায় শেখ হাসিনা 2023-এও আমি দেখছিলাম যে তিনি এক মন্তব্যে বলেছেন যে আমরা ছেলে মেয়েদের পড়ালেখা শিখিয়েছি, তারা যেভাবে যে কাজ করতে চায় তাতেই আমরা খুশি, রাজনীতিতে আসতে চায় কিনা সেটা শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত। এবং তিনি বারবারই বলেছেন যে তার পুত্র ভীষণ ঘনিষ্ঠভাবে বাংলাদেশের ডিজিটাল পথ পরিক্রমাটা তৈরিতে তার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। কিন্তু সেক্ষেত্রেও সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে সক্রিয় হবেন কিনা, প্রত্যক্ষ রাজনীতিতে আসবেন কিনা, এই বিষয়টা কখনো জানা যায় নাই। কিন্তু আগস্টের পর থেকে সজীব ওয়াজেদ জয় যেমন ভাবে অ্যাক্টিভ হয়ে উঠেছেন, সক্রিয় হয়ে উঠেছেন, সকল সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, শুধু তাই নয়, তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংযোগ বৃদ্ধি করেছেন, সংযোগ রাখছেন নিয়মিতভাবে। এবং সর্বশেষ কমনওয়েলথ মহাসচিব যখন বাংলাদেশ সফর করলেন, শার্লি বচওয়ে, তিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যখন বৈঠক করলেন এবং অনলাইনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিলেন, তখন তার বৈঠকটি অনুষ্ঠিত হলো কিন্তু সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। তাতে ধারণা করা যায় যে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক যোগাযোগ সংযোগ তৈরি করা, সেখানে ঘনিষ্ঠভাবে তার মা এবং দলের সঙ্গে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়। আর সাইমা ওয়াজেদ পুতুল, তিনি ব্যস্ত ছিলেন দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক হিসেবে। 2024-এ তার মা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে ধরনের প্রচারণা চললো, এবং জানুয়ারি মাসে যখন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ওই যে প্লট জালিয়াতির মামলা, প্রতারণার মামলা দায় করে ফেললো, তখন জুলাই মাসে এসে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাইমা ওয়াজেদ পুতুল মায়ের সঙ্গে দিল্লিতেই আছেন, এবং আমার দেশ, নয়া দিগন্তের মতো আওয়ামী লীগ বিরোধী পত্রিকাগুলো সেই আগস্ট মাসেই গোয়েন্দা সংস্থার বরাতে এমন খবর দিল যে সাইমা ওয়াজেদ পুতুলও ভীষণ সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি এখন আওয়ামী লীগের তথ্য গবেষণা সেল সিআরআই এর প্রধান হিসেবে, মানে মুখ্য ব্যক্তি হিসেবে কাজ করছেন, সংযোগ রক্ষা করছেন, এবং আওয়ামী লীগের প্রচারণার বিষয়টিও সমন্বয় করছেন, মায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। বলতে বলতে শঙ্কা এবং উদ্বেগে পত্রিকাগুলো এমন কথাও লিখলো যে সাইমা ওয়াজেদ পুতুলি নাকি মার্চ টু যমুনা এমন কর্মসূচি কি করে অনলাইন অফলাইন কর্মসূচির মাধ্যমে সংগঠিত করা যায়, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের সকলকে এই বিষয়ে জোটবদ্ধ করা যায়, সে বিষয়টি নিয়েও কাজ করছেন। অগাস্ট থেকেই বারবার কথা উঠছে শেখ হাসিনার পরিবার তারা যতটা সক্রিয় হয়ে উঠেছে, ততটা সক্রিয় হয়ে ওঠায় মার্চ টু ঢাকা, ঢাকা দখল, ঢাকা অ্যাটাক, নানা কিছু হবে। কাজেই শেখ পরিবারের সদস্যদেরকে যখন সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হিসেবে, বা সজীব ওয়াজেদ জয় যেমন বলছেন নির্বাচন থেকে দূরে রাখবার জন্য, কিংবা শেখ হাসিনা যেটা বলছেন রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য মামলার জালে আটকে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হচ্ছে, তখন
শেখ পরিবারের সদস্যরা সম্ভবত যারা এতদিন রাজনীতিতে আসবেন কি আসবেন না, কতটুকু সক্রিয় হবেন, শেখ হাসিনার পুত্রকন্যারা তারা রাজনীতিতে পূর্ণাঙ্গ সক্রিয় হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। কারণ রাজনৈতিক বিজয় ছাড়া তাদের পক্ষে আইনি লড়াই লড়েও তাদের বাপ মা নানা দাদার ভূমিতে ফিরে আসা সম্ভব না। বঙ্গবন্ধুর কন্যা নাতি নাতনি যে কাউকেই এখন দেশে ফিরতে হলে সেটা যে আদালতের মাধ্যমে নয়, বরং রাজপথের মাধ্যমে জনগণের আহ্বানে সম্ভব করতে হবে, সেটা নিশ্চয়ই শেখ পরিবারের সদস্যরা। সে পাকিস্তান আমল থেকে গণনাগাটি লকারই আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। কত শত কোটি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে, কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? সেখানে আমার দাদি নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তো আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। হাসিনার আমলে থাকলে আবার পানির হেলিকপ্টার অভাব হতো না। এর আগের বার দিয়েছে না হেলিকপ্টারে পানি। হাসিনা থাকলে আমাকে একটা হেলিকপ্টার দিয়ে এলো আমাকে রুমগুলো বানাতে, তাই না? বাকি তো না, এতগুলো রুম করতো, এটা 2000 রুম করছে। অন্তত 50টা রুম করার সাথে সাথে কি আমাকে এগুলো ব্যবস্থা করতো? এক লকার খালি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।